রাস্তার মাঝখানে এভাবে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে কি কুকুর চলে যাবে? দোলা পেছন ফিরতে নজর করা গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা সেই বলিষ্ঠ সুদর্শন পুরুষ, যে কিনা একটু আগেই ও সাহায্য করেছে। ছেলেটাকে চেনা চেনা লাগলেও সে ঠিক করে মনে করতে পারল না ওকে ঠিক আগে কোথাও দেখেছে কিনা। তবুও খানিকটা থতমত খেয়ে স্তত করে বলে উঠল, আসলে আমার ছোটবেলা থেকে কুকুর দেখলে ভয় লাগে, তবে এভাবে দাঁড়িয়েছিলাম তাই। আপনি উপকার করেছেন বলে ধন্যবাদ আপনাকে। দোলার এমন কথায় নিশীথ পুরু কুঁচকায়, কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলে, কোনো কিছুকে ভয় পেলে তাকে বুঝতে দিতে হয় না। যতক্ষণ অপরজন বুঝবে না আপনি তাকে ভয় পাচ্ছেন, ততক্ষণ সে আপনাকে ভয় দেখাবে না। বুঝছেন মিস? দোলা মাথা নাড়ায়। এরপর আবার চলতে শুরু করবে এমন সময় নিশীথের বিড়বিড়ানি বলা কিছু কথা ওর কানে আসতেই সে থেমে যায়। একা একা রাতের বেলা বাসায় ফিরতে ভয় পায় না, আবার সামান্য কুকুর দেখলেই ভয়ে মিয়ে যায়। মেয়ে মানুষ বড়ই অদ্ভুত। নিশীথের কথায় দোলায় খানিকটা অপমান বোধ হলেও সে বিশেষ মাথা ঘামালো না। তবে ওকে থামতে দেখে নিশীথ এই সুযোগে দোলার সাথে কথা বলার সুযোগ লুপে নিল। সবকিছু জেনেও আগ বাড়িয়ে প্রশ্ন করলো, আপনার নাম কি? এলাকায় নতুন নাকি? আমি দোলন চাপা, যে এলাকায় নতুন, সপ্তাহখানেক হবে এসেছি। ও, তো মায়ের সাথে বেরিয়ে একা একা ফিরে এলেন যে, এনি প্রবলেম? কথাটি বলার সাথে সাথে নিশীথ উপলব্ধি করলো সে মাত্র বড় একটা ভুল করে ফেললো। এখন দোলা যদি প্রশ্ন করে সে কিভাবে জানলো? পরক্ষণে নিশীথের ভাবনাটা সঠিক প্রমাণ করে দোলা কপাল শুষ্ক ভাঁজ লক্ষ্য করা গেল। সে নির্দ্বিধা আওয়াজে শুধালো, আমি আমার মায়ের সাথে বেরিয়েছিলাম। তা আপনি কি করে জানলেন? দোলার জিজ্ঞেস করার সাথে সাথে নিশীথ ঠান্ডা মাথায় উত্তর দেয়, বিকেলে বোধহয় আপনাকে দেখেছিলাম একটা আন্টির সাথে বের হতে। ধরে নিয়েছি উনি আপনার মা। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ধারণাই সঠিক। নিশীথের ঠান্ডা মাথায় স্বাভাবিক কণ্ঠ শুনে দোলার মনে সন্দেহ দূর হয়। এবার সেও মুখ স্বাভাবিক করে বলে, ও আচ্ছা, আসি তাহলে ভাইয়া। দোলার মুখে ভাই সম্বন্ধ নিশীথের স্বাভাবিক মুখটা ভার হয়ে এলো, চোখ মুখ শক্ত হয়ে গেল। অথচ যার কারণে এসব হলো সে একবারে পিছনে ফিরে দেখলেও না। নিশীথের হৃদয়ে প্রেম বান ছুড়ে হৃদয়হীন নিজের মতো চলে গেল। মুষ্টিবদ্ধ হাতে শক্ত চোয়ালে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল নিশীথ। মনে মনে বিরাট কণ্ঠে বলল, আমার বোকা দোলন চাপা, যদি কাউকে ভবিষ্যৎ দেখানোর সুযোগ থাকতো তবে আমি আজ স্বাচ্ছন্দ্যে তোমায় আমাদের ভবিষ্যৎ দেখাতে চাইতাম। তখন হয়তো তুমি অজান্তেই আজকের মতো ভুল পুনরায় করতে না। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে ফোন টিপছিল দোলা। বসে বসে একটু আগেই ওর আর নিশীথের কথোপকথন মনে পড়ছিল। সে ছেলেটাকে নাম বলে এলো ঠিকই, অথচ ওর নামটা কি না শুনলো না। এত বোকা কেন সে? আজব। নিজেই প্রতি নিজের বিরক্ত হলো দোলা। এই বিরক্তিকর প্রধান কারণ নিশীথকে ওর কেন এত চেনা চেনা মনে হচ্ছে তাও বুঝতে পারছে না। সে কি আগেও ওকে আদৌ দেখেছে কোথাও? দেখলেও মনে পড়ছে না কেন? মাথায় কিছুক্ষণ জোর খাটালো মেয়েটা, তবুও অলস দেমাগ সঠিক তথ্য না দেওয়ার এক পর্যায়ে সে হাল ছাড়ল। চিনলে চিনুক, না চিনলেও না চিনুক, একই এলাকায় থাকে তারা, যে কোনো দিন দেখা হতেই পারে। সব কিছু কি মনে রাখতে হবে মস্তিষ্কের? পারে না তো। এতপর এটা নিয়ে এত মাথা ঘাটানোর কিছুই নেই। এবার একটু রেস্ট নেওয়া উচিত। এমনিতেও বাইরে থেকে এসে মাথা ব্যথা করছে মেয়েটার। এখন একটি বিশ্রাম ওর বড্ড প্রয়োজন। নিজের ভাবনা অনুযায়ী মাত্র কাঁথা টেনে একটু শুয়েছে, এমন সময় ওর রুমে হুড়মুড়ে শিমুল ঢুকে পড়ে। চোখ খুলে সে দেখেছে বিরক্ত কণ্ঠে দোলা বলে, কি হয়েছে তোর? মাত্রই শুয়েছি, এখন ডিস্টার্ব দিবি না তো শিমুল, যা এখান থেকে। বোনের কথাকে তোয়াক্কা না করে শিমুল নিজের মতো হেলে দুলে এসে বসে বোনের পাশে। ওর মুখ গোমরা। সেদিকে চেয়ে দোলা শোয়া থেকে উঠে বসে, ভাইয়ের চুলে হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মুখ ফুলিয়ে বসে আছিস কেন? এবার শিমুল মুখ খুলল, বোনের উদ্দেশ্যে বলল, তুমি নিষেধ ভাইয়াকে চিনো? আমায় আগে বলনি কেন আপু? সেদিন কেন বললা তাকে চেনো না? ভাইয়ের কথা যেন আকাশ থেকে পড়লে দোলা। কি বলছে সে? এখানে নিষেধ কোথা থেকে এলো? মাথা নাড়িয়ে ও শিমুলকে বলল, কি বলতে চাইছিস সরাসরি বল। আমি কেন তোকে মিথ্যে বলতে যাব? এখানে নিষিদ্ধের কথা এলো কি করে? এখন ঢং করো না আপু, আমি একটু আগে বারান্দা থেকে দেখেছি তুমি রাস্তায় দাঁড়িয়ে নিশীথ ভাইয়ের সাথে কথা বলেছিলে।
আমি তখন জেগেই ছিলাম, সব দেখেছি। শিমুলের কথা এবার আরেক দফা অবাক হয় দোলা। তার মানে ওটা নিশীথ ছিল, সেই নিশীথ যার কথা সেদিন শিমুল ওকে বলল, যাকে সে পেছন থেকে দেখেছিল ওই বৃষ্টির দিনে বারান্দা থেকে। এর জন্য এত চেনা চেনা লাগছিল বুঝি, দোলা আনমনে ভাবে। তবে সেদিনেও নিশীথকে যেমন ভেবেছিল, আজকে নিশীথকে তার কাছে পুরোপুরি আলাদা ব্যক্তিত্ব লেগেছে। কোনটা সত্যি হবে, নাকি সে নিশীথের বাক্য আচরণ দেখে ওর ব্যক্তিত্বকে ভুল অনুমান করে বসেছিল এতদিন? দোলার মনে আকাশের নিশীথকে নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন মেঘের ঘুরে বেড়াই। বেলা 12টা বেজে 10 মিনিট। তালুকদার বাড়ির দোতলার সবচেয়ে ডান পাশের রুমের দরজাটা এখনো লাগানো। ভেতরে হিম শীতল তাপমাত্রা, এসির টেম্পারেচার বেশ কমানো। সদ্য হওয়া দুপুরেও মেলা হয়নি জানালার পর্দাগুলো। রুমের মালিক উপরে গভীর ঘুমে আচ্ছন্ন। যেন বাইরে কটা বাজে, কি হচ্ছে, এসব কোনো হেলদোল তার নেই। সে দিব্যি আছে নিজের মতো। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো নিশীথের মা আসমা বেগম। রুমে ঢুকতেই হিমশীতল তাপমাত্রা উঁচুকল ভাঁজ পড়ে তার। বাইরে থেকে এসেও তার গা শিরশির করছে, অথচ তার ছেলেটা দিব্যি খালি গায়ের ভিতরে এত ঠান্ডার মধ্যে ঘুমায় কেমনে তিনি ভেবে পায় না। কদম এগিয়ে সর্বপ্রথম পাশের টেবিল থেকে এসি রিমোট নিয়ে এসি বন্ধ করে দেন বিদ্যুতিক যন্ত্রটাকে। এতপর এক এক করে জানালার পর্দা সরিয়ে বারান্দায় দরজা খুলে দেন প্রাকৃতিক আলো ও বাতাস ঘরে প্রবেশ করার জন্য। উনার মতে তার ছোট ছিল পুরোপুরি কৃত্রিমত অভ্যস্ত। আধুনিকতা ও চাকচিক্যের প্রতি নিশীথের ও আকর্ষণও কহিনকালে পছন্দ নয়। রোজ বাসায় আসবে রাত করে, ঘুমাতে যায় ভোরে, এসব আচরণ তার মোটেও পছন্দ নয়। কিন্তু নিশানের বিদেশে যাওয়ার পর নিশীথ এই একমাত্র যক্ষের ধন এখানে। তাই তো ছোট ছেলের প্রতি গভীর অনুরাগ। কখনো সেইভাবে কিছু বলতে পারেন না তিনি ছেলেকে। কেবলমাত্র রোজ সকালে নিয়ম করে তিনি নিশীথের রুমে আসেন, এসি অফ করে দরজা জানালা খুলে দিয়ে চলে যান। এতে ছেলে বিরক্ত হলেও তিনি বেশ পাত্তা দেন না। তবে আজকে এই সময়ে রুমে আসার একটি কারণ আছে বটে। বেশ কয়েকদিন ধরে তিনি মেয়ের প্রস্তাব পাচ্ছেন ছেলের জন্য, কিন্তু তার ছেলে আদৌ রাজি হবে কি না, অথচ মেয়ে দেখতে যাবে কি না, এ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছে তিনি। ছেলের সাথে কিভাবে কথা এগোবেন, এইসব নিয়ে আসমা বেগমের ভাবনার মাঝেই নিশীথ ঘুম ভাঙা কণ্ঠে বলে উঠল, মা, এসি কেন অফ করছো? আর পর্দা টেনে দিছো কেন? আরে এত আলো কেন রুমে? উফ, এসব সহ্য হয় না আমার। ছেলে বিরক্তিতে আনমনে হাসেন আসমা বেগম। পরে পরে নিশীথের সাথে গিয়ে দাঁড়ান, কোমরে হাত রেখে চিরাচরিত ভঙ্গিমায় বলেন, বেলা 12টা পার হয়ে গেছে, খেয়াল আছে বাপ? নাকি সারাদিন লাট সাহেবের মতো পড়ে পড়ে ঘুমাইলেই শুধু হবে? তোকে নিয়ে কি করব আমি? এতক্ষণ নিশীথের ঘুমের পুরোপুরি ভেঙে গেছে। আড়মোড়া ভেঙে উঠে বসে বিছানায়। দু হাতের চোখ কচলাতে কচলাতে বালিশের নিচে থেকে কালো হাতা কাটা গেঞ্জিটা বের করে পরতে পরতে মায়ের উদ্দেশ্যে জবাব দেয়, তোমার কিচ্ছু করতে হবে না আম্মি জান। এক কাজ করো, আমার বিয়ে দিয়ে দাও, বউ আসবে, আমার খেয়াল রাখবে, আর তুমি বসে বসে আরাম করবে। আচমকা ছেলের মুখে বিয়ের কথাই যেন আকাশের চাঁদ পেয়ে যান আসমা বেগম। তার জ্ঞান মতে এর আগে কখনো নিশীথকে তিনি বিয়ের কথা বলতে শোনেননি, যার ফলে ছেলেটা নিজেই বিয়ের ব্যাপারে ওর আগ্রহ আছে কিনা সেটা নিয়ে এতদিন চিন্তিত ছিলেন উনি। কিন্তু আজকে হঠাৎ ওর মুখে বিয়ের কথা বলাই যেন মৃত্যুপ্রায় সব আশা প্রাণ ফিরে পায় তার। বেজায় খুশি ও ছেলের পাশে বসে তিনি বলেন, সত্যিই তুই বিয়ে করতে চাইছিস? আবার মেয়ে আনলে মুখ ফিরাবি না তো? মায়ের কথা ধরে নিশীথ হেসে ফেলল, মজার ছলে বলে, তুমি পারবে আমার পছন্দের মেয়েকে এনে দিতে? যদি পারো তবে মুখ ফেরাবো না, নিজ উদ্যোগেই ওকে ঘরে তুলবো। ছেলের কথা যেন বেজায় উৎসাহ পেলেন আসমা বেগম। খুশিতে গদগদ হয়ে বললেন, তোর কেমন মেয়ে পছন্দ আমায় বল, আমি যেখান থেকে পারি তোকে এনে দিব। মায়ের কথায় মুচকি হাসে নিশীথ। চোখ বন্ধ করে জানালা থেকে প্রবেশ করা শীতল বাতাসে বড় করে একটা নিঃশ্বাস নেয়। স্মৃতির মানসপটে মুহূর্তে ভেসে ওঠে অন্যাবৃতি মেয়েটার নিষ্পাপ মুখখানি। সেই মুখ নেই কোনো কৃত্রিমতার ছাই, নেই কোনো বাড়তি কিছু, শুধু আছে একরাশ মায়া ও প্রাকৃতিক শুভ্রতা। যে মেয়েটার ডাগর ডাগর চোখ দুটো এক পলক চাউনে নিশীথের সমগ্র রাতে ঘুম কেড়ে নিয়েছে।
যার কথা মাথায় এলে আজকাল নিশিদের আর কিছুই ভালো লাগে না। ওর মা কি পারবে সেই মেয়েকে ওর জন্য এনে দিতে? তবে নিশিদ কিছু বলে না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বারান্দার দিকে হেঁটে যায়। বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের লোকজনকে পর্যবেক্ষণ করতে থাকে। এর মাঝে আসমা বেগমের চোখ যায় জানালার কাছে মাটির টবে রাখা দোলন চাপা গাছটার দিকে। শুভ্র রাঙা ফুলগুলো যেন কাল রাতেই ফুটেছে, সেইভাবে রুমের কোণে থেকে নিজ দূরত্ব ছাড়াচ্ছে চারপাশে। বেশ আগ্রহ হয়ে তিনি ফুলের কাছে গিয়ে প্রাণ ভরে দোলন চাপার মিষ্টি সুবাস নেন। এতবার বারান্দায় হেঁটে যান নিশিদের কাছে। ছেলে কাঁধে হাত রেখে ওই ফুলের দিক তাকিয়ে ইশারা করে বলেন, আচ্ছা, বিয়ের কথা বাদ দিলাম, একটা কথা সেদিন থেকে বলবো বলবো ভাবছিলাম, পরে আর বলাই হলো না। তুই কবে থেকে গাছপ্রেমী হয়ে গেলি রে? কিছুদিন থেকে লক্ষ্য করছি তোর রুমে রাখা ওই দোলন চাপা গাছটা, এটা হঠাৎ এনেছিস যে? মায়ের কথায় নিশিদের চোখ যায় রুমে রাখা সেই দোলন চাপা গাছের দিকে। কি মনে করে জেনে হেঁটে চলে যায় গাছের দিকে। ফুলগুচ্ছ হাতে নিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নিয়ে মায়ের দিকে ফিরে হাসি মুখে বলে, সুন্দর না? স্মেলটা দেখেছো কত মিষ্টি, মনটাই ভালো হয়ে যায়। ছেলের কথায় মাথা নাড়িয়ে হাসেন আসমা বেগম। খানিকটা বিস্মিত সুরেই বলেন, দোলন চাপা তোর এত ভাল লাগে? কই, আগে তো কখনো জানতাম না। মায়ের কথায় রহস্যময় হাসি দিয়ে নিশিত শান্তভাবে জবাব দেয়, আমিও জানতাম না, বিশ্বাস করো। তবে যেদিন থেকে জেনেছি আর ভুলতেই পারছি না। ছেলের কথা আগা মাথা কিছুই বুঝলেন না আসমা বেগম। সামান্য একটা ফুলের প্রতি ভালো লাগা যে নিশিত এইভাবে প্রকাশ করলো, তিনি অবাক না হয়ে পারলেন না। তার ছেলেটার যে কি হয়েছে কে জানে। বেশ কয়েকদিন ধরে কেমন অদ্ভুত আচরণ করছে। তবুও বাইরে থেকে ডাক পড়াই কিছু না ভেবে তিনি চলে গেলেন নিচে। মায়ের যাওয়ার পথে নিশিত পুনরায় বারান্দায় আসে। বার কয়েক হাত দুটো এক্সারসাইজ করার ভঙ্গিতে এদিক সেদিক তাকাতে নিচে চোখ পড়ল কাঙ্ক্ষিত মানবীকে। ফোনে কথা বলতে বলতে ওর বাসার সামনে দিয়ে সে হেঁটে যাচ্ছে। পরনে লাল জামা, তার দুগাল ফেপে উঠেছে হাসির দমকে। সে যে হেঁটে চলে গেল নিজের মতো, অথচ ওপর থেকে যে কারো মধ্যতা চোখ তাকে দেখে গেল এক ধানে, তা মেয়েটা জানলেও না। আজকাল নিশিদের সময় কাটে বড্ড ছটপটিয়ে। দিনের বেলায় বন্ধু বান্ধব, এলাকায় ভাই ব্রাদারদের সাথে কাটালেও রাত যত গভীর হয় মনের অসুখ তত বেড়ে চলে। নিশিত ভেবে পায় না তার মতো ছন্নছাড়া একটা ছেলে কিভাবে সপ্তাহখানেক আগে প্রথম চোখে দেখা একটা মেয়ের প্রতি এতখানি আসক্ত হয়ে হতে পারে। এটা কিভাবে সম্ভব? এমন কি আদৌ হয়েছে কারোর সাথে, যেখানে বিনা পরিচয় বিনা কথাবার্তায় একটা মেয়ের প্রতি এতটা মুগ্ধতা কাজ করে যে সারা তাকে ভেবেই কাটিয়ে দেওয়া যায়? অবিশ্বাস্য, তাই না? হ্যাঁ, নিশিদের কাছেও বিষয়টা অবিশ্বাস্য লাগতেও যদি না সে নিজেও এই অবস্থায় না পড়তো। তাই তো এতদিন ভালো লাগা সত্ত্বেও সে দোলার থেকে দূরে দূরে থেকেছে, নিজের মন ও অনুভূতিকে বোঝার চেষ্টা করেছে। কিন্তু এখন দিনকে দিন আপন মনে বেহাল দশা দেখে সে খুব ভালোভাবেই উপলব্ধি করে ফেলেছে দোলন চাপা তার কাছে শুধু ক্ষণিকের মোহ নয়, মেয়েটাকে ও সত্যি প্রয়োজন। তাই তো নিশিত এবার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছে, যে করেই হোক সে দোলার মন জয় করার চেষ্টা করবে। যেভাবেই হোক না কেন মেয়েটাকে নিজের করেই ছাড়বে সে। কারণ সে বুঝে গেছে অন্তরের প্রশান্তির জন্য হলেও অথবা চোখ দুটো শীতলতার জন্য হলেও নিশিতের এই জাঁকজমকপূর্ণ জীবনে স্নিগ্ধ শুভ্র দোলন চাপার বড্ড প্রয়োজন। ভার্সিটি শেষ হয়ে বাড়ি ফিরছিল দোলা। আজকেও টিউশনে ছুটি। যে মেয়েটাকে পড়ায় ওরা গ্রামে বিয়ে খেতে গেছে, তাই তো আজ বিকেলে না হতেই ফিরছিল বাসায়। ফ্রি টাইম পেয়ে ভার্সিটি থেকে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে নিউ মার্কেট এরিয়ার দিকে নিজের মতো হাঁটছিল সে। ঠিক সেই সময় চুড়ি কানের দুলের প্রতি নজর পড়তে মেয়েলি স্বভাব সুবল কারণে রাস্তার ধারে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল সে। আশেপাশে চোখ ঘুরতে একটি দোকানে রাখা ঝুমকো জোড়া ভীষণ মনে ধরল তার। দোকানদারের দাম জিজ্ঞেস করতেই সেও সুযোগ বুঝে দাম হাঁকলো 400 টাকা। দোলাই ভারী বিরক্ত হলো বটে, এইটুকু ঝুমকোর দাম আবার 400 টাকা হয় নাকি? সে বুঝলো দোকানদার বুঝেছে ওর পছন্দ হয়েছে, এর জন্য এত দাম চেয়েছে। তবুও নিজের সাধ্য মতো দামাদামির চেষ্টা করলো, কিন্তু দোকানদার দাম ছাড়তে নারাজ। একদম 300 টাকা নিচে দেবেই না বলে দিয়েছে। দামাদামিতে জিতে না পারায় তোলা ছুটে গেল
সেও পাল্টা রাগ দেখাতে গিয়ে নিজের পছন্দকে পাত্তা দিল না, দোকানদারকে বলল, শুনো মামা, জিনিস ভালো লেগেছিল দেখেই নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগ বুঝে এত দাম চাইছো, এটা তো অন্যায়। 200 পর্যন্ত দিতে চেয়েছিলাম, তবুও তুমি দাম ছাড়বে না। বেশ, আমি আর নিবই না এই ঝুমকো, চললাম তবে। দোলা তেড়ে মেরে এগিয়ে চলল সামনের দিকে। পেছন থেকে দোকানদার ডাকলো বোধহয়, কিন্তু সে আর কানে নিল না। মন উঠে গেছে ওর। একইভাবে হাঁটতে হাঁটতে দোলা চলে এলো রাস্তার অন্য পাশে রিক্সা নেওয়ার জন্য। এদিক সেদিক চেয়ে রিক্সা ডাকে, কিন্তু বাদ বাঁধলো ভাড়া। আজকে রিক্সাওয়ালা মামারা বড্ড ভাব নিচ্ছে। সকাল থেকে রোদজ্জ্বল থাকায় আকাশে সবেমাত্র মেঘ নামতে দেখে এখন বেশি ভাড়া চেয়ে বসেছে। দোলার অবস্থা এখন দেখার মতো। একে তো একটু আগে দোকানি সাথে দামাদামি নিয়ে ওর মেজাজ ছিল খারাপ, এবার তো ওর কাটা ঘায়ে যেন সরাসরি নুনের ছিটাই পড়লো। রিক্সাওয়ালার সাথে কিছুক্ষণ তর্কাতর্কি করে শেষমেশে হাল ছেড়ে হাঁটা ধরল সে। এর মাঝে পেছন থেকে নিজের নাম শুনে থেমে গেল মেয়েটার কদম। দোলন চাপা। ভরাট পুরুষালী আওয়াজে দোলা থেমে যায়। পিছনে ফিরতেই সুয়াচ্ছ নিশীথকে দেখে বেশ খানিকটা চমকে ওঠে। সেইভাবেই সুদাই। আরে আপনি এইখানে? নিশীথ হালকা আসে, তবে সেই হাসির রেখা বিশেষ মনোযোগ দিয়ে না দেখলেও দৃষ্টিগোচর করা দুঃসাধ্য ব্যাপার। এই কারণে দোলার নজর এড়ালো না। সেও একই বিরক্ত। একটু আগে হয় সব ঘটনা সম্মুখের কারণ, তার মধ্যে নিষেধ থামিয়ে দেয় মনে মনে আরেকটু বিরক্ত হয়েছে সে। তবুও স্বভাব সুবল ভদ্রতার খাতিরে তাই বাইরে প্রকাশ করতে পারছে না। এরই মাঝে নিশিদের কণ্ঠ শোনা যায়। একটু কাজ ছিল আশেপাশে, বাড়ি ফিরছিলাম এখন। এর মাঝে আপনাকে রাস্তায় হেঁটে যেতে দেখলাম, তাই ডাক দিলাম। মার্কেট থেকে এসেছিলেন বুঝি? নিশিদের প্রশ্নর মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে দোলা জবাব দেয়, হ্যাঁ, ভার্সিটি শেষে বাড়ি ফিরছিলাম, ভাবলাম একটু মার্কেটে ঘুরে যাই, এই আর কি। দোলার জবাবে এ খুশি আভাস দেখা দেয় নিশিদের চোখ মুখে। বেশ যত্ন তা আর লুকিয়ে নিজে স্বাভাবিক করে সে বলল, বাহ, আপনিও বাসায় যাচ্ছেন? আমিও বাসায় ফিরছি, দুজন তো একই জায়গায় থাকি, চলুন একসাথে যাই। নিশিদের এমন স্ফুট প্রস্তাবে এ দোলা অপ্রস্তুত হয়ে পড়ে। এইভাবে হুট করে সে একসাথে বাড়ি ফিরতে চাইবে মেয়েটা ভাবেনি, কিন্তু সে রাজি হয় না। কাট কাট কণ্ঠে উত্তর দেয়, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো ভাইয়া। নিশীথ, আমার নাম নিশীথ, ওকে? দোলার কথা শেষ না হতেই তড়িৎ বেগে শক্ত কণ্ঠের জবাব ভেসে আসে সামনে থেকে। ফলশ্রুতিতে মেয়েটা খানিকটা ঘাবড়ে যায়। ওর মুখ ফসকে বেরিয়ে আসে, জানি। নিশীথ ভুরু কুকচে তাকিয়ে রয় কিছুক্ষণ, এতপর প্রশ্ন করে, কিভাবে জানলেন? আমার যতদূর মনে পড়ে সেদিন আমি শুধুমাত্র আপনার নামটা শুনেছি, আমার নাম তো বলিনি। তবে নিশীথের এমন প্রশ্নে দোলা সামান্য লজ্জা পায়। ইস, মুখ ফুসকে কেন বলতে গেল সে জানে না ওর নাম। না জানি ছেলেটা কি মনে করেছে। এখন কি বলবে সে? কেননা নিশীথকে ভুল করে বলা যাবে না যে শিমুল ও সম্পর্কে তাকে কি কি বলেছে। তবে এবার কি করবে সে? দোলা চিন্তা করতে থাকে। শিমুলের কথাগুলো মনে হতে লজ্জায় ওর ঘাল গরম হয়। এতপর কিছুক্ষণ মাথা খাটাতেই বুদ্ধি উদয় হয়। নিজেকে ধাতস্থ করে সে বলে, সেদিন বাসায় ফিরছিলাম এলাকার গলি দিয়ে, তখন এক ছেলে আপনাকে নিশীথ ভাই বলে ডেকেছে, আমি শুনে নিয়েছি, এভাবেই জানি। ও, কবে? নিশীথ পাল্টা প্রশ্ন করে। দোলা এবার চটে যায়। একে তো বানিয়ে বানিয়ে এত সুন্দর একটা জবাব দিল, চুপচাপ মেনে নিবে তা না, লোকটা দেখি উল্টে প্রশ্ন করেই যাচ্ছে তাকে। তাই তো নিজ বিরক্ত না চেপে সে জবাব দেয়, দেখুন নিশীথ ভাই, এমনিতে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি ছাতাটাও নিয়ে আসিনি সাথে। আমি বাসায় যেতে চাইছি, আপনার সাথে পরে কথা বলবো। এক নাগারে কথাগুলো বলে দোলা হাঁটা ধরে। একটি রিস্কা ডাকতেই পিছু পিছু নিশীথকেও আসতে দেখে। ভুরুকুকচে সেদিকে তাকাতেই নিশীথ ভদ্রতা সূচক হেসে বলে, আপনি কি বিরক্ত হচ্ছিলেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করছিলাম। আসলে আমার সাথেও ছাতা নেই, তাড়াতাড়ি ফিরতে হবে বাসায়। বৃষ্টিতে ভিজলে আমার আবার জ্বর আসে, এই জন্যই তো তাড়াতাড়ি বাসায় যেতে চাচ্ছিলাম একসাথে। দোলা কিছু বলতে যাবে তার আগে ইস্কালা দাম চেয়ে বসে। আগেকার সবার মতো বৃষ্টি দেখিয়ে ইনিও বেশি দাম চাইলো। দোলা কিছু বলার আগে এবার নিশীথ মাঝখানে কথা বলে। এমন লম্বা চওড়া চোয়ার অন পুরুষদের সাথে সচর রিস্কাওয়ালা তর্কে জড়াতে চায় না। এবারও তার ব্যতিক্রম হলো না। দোলাকে দেখে বেশি দাম চাইলেও যেই না নিশীথ কথা বলল, অমনি ন্যায় ভাড়া যেতে রাজি হয়ে গেল রিস্কাটা।
নিশীথ উঠতে ইশারা করলো। দোলা খানিকটা অস্বস্তি নিয়ে রিস্কায় উঠে বসে। নিশীথ তা লক্ষ্য করে নিজে উঠতে যেয়ে আবার ওঠে না, বরং দোলাকে অবাক করে দিয়ে ইস্কালাকে উদ্দেশ্যে সে বলে, সামনের রাস্তা ভাঙা আছে মামা, দেখে শুনে যায়। ইস্কালা মাথা নাড়িয়ে চলতে শুরু করে। হুডি তোলা ইস্কায় ফাঁকা দিয়ে তোলা আর চোখে পিছনে ফিরে তাকায় নিশীথের দিকে। যে কিছুটা অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তো আসতে চেয়েছিল ওর সাথে, তবে এলো না কেন? তবে কি সে একটু বেশি কড়া ব্যবহার করে ফেলেছে? দোলা মনে মনে ভাবে। ওর ভাবনা ছেদ পড়ে আকাশের বুকে এ চিরে ধরণীর বুকে। বৃষ্টি নামলো। বৃষ্টি নামতে দেখে নিষেধ এক দীর্ঘশ্বাস ফেলে, আকাশের দিকে চেয়ে আনমনেই বলে, আমি চাইলেই যেতে পারতাম তোমার সাথে, কিন্তু তোমার চোখে অস্বস্তি দেখে যাওয়াটা সাহস পেলাম না। আমার দোলন চাপার অস্বস্তি হোক এমন কিছুই আমি করব না। দেখি তুমি কতদিনে আমার সাথে সহজ হও। নিশীথের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, যেন বৃষ্টির বেগে আরো একটু বাড়ে। সেই বৃষ্টিতে ভিজা চুলে হাত ভিজিয়ে নিশীথ সামনের দিকে হাঁটা ধরে। সেই মুহূর্তে দোলা রিক্সা তার দিকে আসতে দেখে অবাক হয়ে যায়। রিক্সা থেমে যায়। নিশীথ কিছু বলবে তার আগে অন্যদিকে মুখ ফিরিয়ে দোলা বলে, উঠে পড়ুন তাড়াতাড়ি, সেদিন আমার উপকার করেছিলেন বলেই আজ আপনাকে ফিরিয়ে দিচ্ছি না। বৃষ্টি বাড়ছে, জলদি আসুন। দোলার এমন ঠান্ডা জবাবে নিশীথের তনুমন আনন্দ জোয়ারে ভাসে। সময় বিলম্ব না করে উঠে পড়ে তার দোলন চাপার পাশে। মেয়েটার পাশে বসতে নাসারন্ধ্র প্রবেশ করে মেয়েলি মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে তার ঘ্রাণ নেয় নিশীথ। আকাশের দিকে চেয়ে কৃতজ্ঞতা হাসি ফুটিয়ে ওঠে ওর ঠোঁটে। রিক্সা চলতে থাকে আপন গতিতে। রিক্সাওয়ালার কাছে পলিথিন না থাকায় ভিজে যেতে হচ্ছে দুজনকে। পাশাপাশি বসে থাকায় দুজন ভিজে শরীরে ঝুম বৃষ্টিতে ওর বাতাসে টোপ খানিকটা কেঁপে কেঁপে উঠছে কিছুক্ষণ পর পর। নিশীথকে পাশে বসতে দিলেও তোলার মনে এখনো অস্বস্তি বিরাজমান। বলা বাহুল্য এর আগে কখনো চেনা জানা ছাড়া এত অল্প পরিচয়ে কোনো পুরুষের সাথে সে রিক্সায় চড়েছে কিনা। আজকেও বসার কোনো ইচ্ছা তার ছিল না, কিন্তু এই যে ওর দরদি মন। বৃষ্টি নামতে দেখে নিশীথের জন্য না চাইতেও খারাপ লাগার সৃষ্টি হয়েছিল ওর মনে। তাই তো উপকার ফেরত দেওয়ার বাহানায় নিজেকে মানিয়ে সে নিশীথকে পাশে বসার অনুমতি দিয়েছে। এসব ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করতে লাগলো দোলা। দৃষ্টি নিবদ্ধ করলো রাস্তার দিকে, মনোযোগ দিয়ে দেখতে লাগলো কি কি হচ্ছে সেটাই। অপরদিকে নিশীথ, তার মনোযোগ অন্যদিকে। সে একটু পরপর আজ চোখে তাকাচ্ছে বৃষ্টি ভেজা দোলন চাপার দিকে। নিশীথের মনে যেন আজ রং লেগেছে। এমন বৃষ্টি স্নিগ্ধতায় মাখা প্রেমময় দিনে দোলার সাথে একই রিক্সায় বসে ঘুরবে ভাবতেও ওর হৃদয় মেঘে ভরে উঠেছে। এই যে কিছুক্ষণ বাদে বাদে যখন রিক্সা ঝাঁকি খাচ্ছে, ওর চওড়া প্রশস্ত কাঁধের সাথে তোলার উষ্ণ নমনীয় বাহুটা বাড়ি খাচ্ছে। সামান্য এই স্পর্শটাও যেন নিশীথের প্রেমিক সত্তাকে একটু একটু করে জাগিয়ে তুলছে। মন চাচ্ছে আলতো করে চেপে ধরুক প্রিয়তমার কোমর, কিন্তু সব ইচ্ছে কি আর চাইলেই পূর্ণতা পায়? এর জন্য দরকার হয় সময়, ধৈর্যর। কিন্তু এই দুটো একটাও নিশীথের নেই বললেই চলে। যে মানুষটা বরাবর ভীষণ রকমের অধৈর্য আর সময়ের কাজ সময় করে না বললেই চলে। কিন্তু আশ্চর্যজনকভাবে দোলার ক্ষেত্রে নিশীথ তার ব্যতিক্রম পরিবর্তন আচরণ করে। সে যেন এক অন্যরকম পুরুষের পরিবর্তন হয়, যার কাছে নিজের ভালো লাগা প্রিয়সীর ওপর চাপিয়ে দেওয়ার চেয়ে তার মনে ধীরে সুস্থে নিজের জন্য ভালোবাসার বীজ বহন করা বেশি উপযোগী বলে মনে হয়। এইভাবে দেখতে দেখতে রিক্সা পৌঁছে গেল বাসার সামনের গলিতে। নিশীথের ভালো লাগা মুহূর্তটাও ফুরিয়ে এলো। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে সে রিক্সাওয়ালাকে থামতে বলল। দোলা চোরা চোখে আশেপাশে তাকাচ্ছিল। এমন সময় গলির প্রবেশ মুখে নিশীথ রিক্সা থামাতে বলা সে প্রশ্নবোধক দৃষ্টিতে নিশীথের দিকে তাকায়। প্রতি উত্তরে ভেজা চুলে হাত চালিয়ে নিশীথ জবাব দেয়।